জরায়ুর মুখ বা সার্ভিক্সের ক্যান্সারটা আমাদের দেশে সেকেন্ড মোস্ট কমনেস্ট ক্যান্সার। এইচপিভি ভ্যাকসিনটা কতটা গুরুত্বপূর্ণ? 80 to 90% প্রোটেকশন দেবে সার্ভাইকাল ক্যান্সার থেকে। এটা সব থেকে ভালো কাজ করে 9 বছর থেকে 15 বছর বাচ্চাদেরকে দিলে। কোনো প্রাপ্তবয়স্ক মহিলা কি এই ভ্যাকসিন নিয়ে এবার উপকৃত হতে পারবেন? 15 বছরের মধ্যে 2টো ডোজ দিলেই এফেক্টিভ হয়ে যাবে এবং এটা লাইফ টাইম। একটা ট্যাবু জড়িয়ে আছে যে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা অতটা ঠিক না। এটা 10 থেকে 15 বছর সময় নেয় ইনফেকশন থেকে ক্যান্সার। অনেকে হয়তো সেই মিথস গুলো বা মিসইনফরমেশন গুলোকে বিশ্বাস করেই এগিয়ে চলছে এবং একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে। সার্ভাইকাল ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটাকে আমরা 100% প্রতিরোধ করতে পারি। এটা কিভাবে সম্ভব যে 2025-এ দাঁড়িয়েও মহিলারা এমন একটা ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন যা খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব? এই বিশেষ ধরনের ক্যান্সার এমন সময়ে নির্ণয় করা হচ্ছে যখন খুব দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কেন? কথা বলছি সার্ভিক্যাল বা জরায়ু মুখে ক্যান্সার সম্পর্কে। পৃথিবীতে প্রতি 2 মিনিট অন্তর অন্তর কোথাও না কোথাও একজন করে মহিলা হলেও এই সার্ভিক্যাল ক্যান্সারে প্রাণ হারাচ্ছেন। প্রশ্নটা থেকে যাচ্ছে যে কেন? সম্ভবত সচেতনতার অভাব, কিংবা যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা উচিত হয়তো আমরা সেটা জানিই না। আজ সেই কোন প্রশ্নগুলো আমরা মিস করে যাচ্ছি সেই প্রশ্নগুলো জানার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে কি কি পরিবর্তন করা উচিত সেই বিষয়েও কথা বলবো। আমি দিশা, আর আমার সঙ্গে রয়েছেন বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ডক্টর এম শামসুজ্জোহা। ডক্টর শামসুজ্জোহা, দ্য ওয়ালে আপনাকে স্বাগত। আমরা যেহেতু আজ সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে কথা বলছি, খুব বেসিক একটা কোয়েশ্চেন দিয়ে আজকের এই এপিসোডটা স্টার্ট করব। এই সার্ভিক্যাল বা জরায়ুমুখী ক্যান্সার বলতে আসলে কি বোঝায়, আর এইচপিভি কে রিলেট করে এটা কিভাবে ডেভেলপ হয়? জরায়ুর মুখের ক্যান্সার মানে আমাদের জরায়ুর দুটো পার্ট আছে, একটা পেটের মধ্যে থাকে এবং একটা পেটের বাইরে থাকে, যেটাকে বার্থ প্যাসেজে থাকে এবং যেটাকে ইজিলি এক্সামিন করে ক্লিনিকে দেখা যায়। তো সেটাই হচ্ছে জরায়ুর মুখ, এবং সেই জরায়ুর মুখ বা সার্ভিক্সের ক্যান্সারটা আমাদের দেশে সেকেন্ড মোস্ট কমনেস্ট ক্যান্সার ফর ইন্ডিয়ান উইমেন। তো এই ক্যান্সারটা তৈরি হয় অনেক দিন নেয় এটা তৈরি হতে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাস ইনফেকশন, যেটা 20 থেকে 40 বছর বয়সের মহিলাদের ক্ষেত্রে খুবই কমন, এবং সেই ভাইরাস ইনফেকশনটা যদি কারোর শরীরে পারসিস্টেন্টলি থেকে যায়, সেটা আলটিমেটলি কিছু প্রি ক্যান্সারাস স্টেজ দিয়ে ক্যান্সারে পরিণত হয়। সেই জন্যেই যদি আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারি, এটা এক্স্যাক্টলি কোভিড মতো, যে কোভিড ভাইরাসটাকে থেকে প্রোটেকশন নেওয়ার জন্য আমরা যেমন মাস্ক পরতাম, আমরা যেমন ডিস্টেন্স মেনটেন করতাম, তো সেই রকম যদি আমরা এই ভাইরাসটা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, তাহলে হয়তো আমরা পৃথিবীতে প্রচুর সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। একদমই। খুব সুন্দর একটা উদাহরণ দিলেন আপনি কোভিডের এক্সাম্পল দিয়ে, কারণ এটা এখনো কিন্তু কোথাও না কোথাও আমাদের মাইন্ডে একটা সেট হয়ে রয়েছে এই কোভিডের বিষয়টা। তো আমরা যখন কোনো ভাইরাসের কথা বলছি তখনই কিন্তু ভ্যাকসিনের কথাটা স্বাভাবিকভাবেই চলে আসছে। তো এই সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে এইচপিভি ভাইরাস আপনি যেটা বলছেন অন্যতম কারণ, তো সেই হিসেবে এইচপিভি ভ্যাকসিন নিশ্চয়ই রয়েছে। তো এই এইচপিভি ভ্যাকসিনটা কতটা গুরুত্বপূর্ণ, আর এই ভ্যাকসিনটা কাদের নেওয়া উচিত? এইচপিভি ভ্যাকসিনটা বেসিক্যালি, এইচপিভির অনেকগুলো সাবটাইপ আছে যারা মেনলি সার্ভাইকাল ক্যান্সার করে। তার মধ্যে 4টে প্রধান সাবটাইপ 90% সার্ভাইকাল ক্যান্সার তৈরি করে, এবং পৃথিবীতে এবং ভারতবর্ষে গত 15-20 বছর ধরে এই ক্যান্সারেরটাকে প্রিভেন্ট করার জন্য, এই ভাইরাল ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য এইচপিভি ভ্যাকসিনস অ্যাভেলেবেল।
এইচপিভি ভ্যাকসিন খুবই ইফেক্টিভ ভ্যাকসিন। যদি সেই ভ্যাকসিনটা ঠিক সময়ে নেওয়া যায় তাহলে এটা 80 to 90% প্রোটেকশন দেবে সার্ভাইকাল ক্যান্সার থেকে। কারণ এইচপিভি ভ্যাকসিনটা থেকেই সার্ভাইকাল ক্যান্সার তৈরি হয়। উইদাউট এইচপিভি ভ্যাকসিন কোনো সার্ভাইকাল ক্যান্সার হয় না। সেই জন্যই এইচপিভি ভ্যাকসিনটা অত্যন্ত জরুরি প্রত্যেকের নেওয়া। এটা সব থেকে ভালো কাজ করে 9 বছর থেকে 15 বছর বাচ্চাদেরকে দিলে। ইনফ্যাক্ট 45 বছর বয়স অবধি নেওয়া যায়, কিন্তু সমস্ত ভ্যাকসিনের নিয়ম অনুযায়ী যত কম বয়সে ভ্যাকসিনটাকে দেওয়া যায় তত বেশি ইমিউনিটি ডেভেলপ করে, তত বেশি প্রোটেকশন দেয়। সেই জন্যই আমরা যে বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি এবং আমরা 6টা রোটারি ক্লাবের সঙ্গে আমরা কোলাবোরেট করছি, আমরা একসঙ্গে যে প্ল্যানটা করেছি যে স্কুল গোয়িং গার্ল যারা 9 থেকে 15 বছর তাদেরকে আমরা ফ্রি ভ্যাকসিনেশন দেব। এবং যেহেতু আমরা ফ্রি ভ্যাকসিনেশন দিচ্ছি সেহেতু আমাদের প্ল্যান হচ্ছে টু পিক আপ গার্লস ফ্রম আন্ডার প্রিভিলেজ সেকশন অফ দ্য সোসাইটি, যাতে যারা অ্যাফোর্ড করতে পারে না তাদেরকে আমরা এই প্রোটেকশনটা অফার করছি, সো দ্যাট দে ক্যান হ্যাভ আ স্ট্রঙ্গার হেলথ ইন ফিউচার। একদমই। তবে ডক্টর শামসুজ্জোহা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি একটু আগে বললেন 20 থেকে 45 বছরের মেয়েরা বা মহিলারা এই ভ্যাকসিন নেওয়ার সঠিক সময় হিসেবে আপনি সেটা বললেন। আজকে আমাদের এই কথোপকথন শোনার পর ধরুন কোনো প্রাপ্তবয়স্ক মহিলাও আজকে আমাদের এই কনভারসেশন শুনছেন, তো সেই ক্ষেত্রে কোনো প্রাপ্তবয়স্ক মহিলা কি এই ভ্যাকসিন নিয়ে এবার উপকৃত হতে পারবেন? অবশ্যই পারবেন। যেটা আমি বললাম যে এটা যত কম বয়সে নেওয়া যায় তত বেশি ইফেক্টিভ। যদি 15 বছর থেকে 45 বছরের মধ্যে কেউ নিতে চান এই ভ্যাকসিন, সেখানে 3টে ডোজ নিতে হবে। 15 বছরের মধ্যে 2টো ডোজ নিলেই এফেক্টিভ হয়ে যাবে এবং এটা লাইফ টাইম, একবার নিলে আর নিতে হবে না। আর 15 বছরের ঊর্ধ্বে 45 বছর অবধি নেওয়া যায়, ভালোই প্রোটেকশন দেবে, সেখানে 3টে ডোজ নিতে হবে। আচ্ছা, বেশ। তাহলে আরেকটা বিষয় হচ্ছে এই সার্ভিক্যাল ক্যান্সারের সঙ্গে কিন্তু যৌন কার্যকলাপটাকেও অনেক সময় রিলেট করা হয়। তো সেই ক্ষেত্রে এই ভ্যাকসিনটা কি শুধু অল্প বয়সের ক্ষেত্রেই কার্যকর হয়, বা যারা এই ডোজ ওয়াইজ নিতে পারবেন ভ্যাকসিনটা তাদের ক্ষেত্রেই কার্যকর হয়, নাকি যৌন ক্রিয়াকলাপের আগেই শুধুমাত্র কার্যকর হয়? সব থেকে ভালো কাজ করবে যৌন ক্রিয়াকলাপ শুরু হওয়ার আগে যদি নেওয়া যায়। কারণ এইচপিভি ভাইরাসটা যৌন ক্রিয়াকলাপ ছাড়াও কিন্তু হতে পারে। এইচপিভি ভাইরাসের সঙ্গে একটা ট্যাবু জড়িয়ে আছে যে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা অতটা ঠিক না, কারণ এটা এতই কমন যে মোটামুটি 40 to 50% উইমেন বিটুইন 20 to 40 ইয়ার্স তাদের এই ভাইরাস ইনফেকশনটা হয়। সেই জন্যে যত আগে নেওয়া যায় ততই এফেক্টিভ বেশি হয় এবং সব থেকে ভালো হয় অবশ্যই যৌন ক্রিয়াকলাপ শুরু হওয়ার আগে। একদমই। তবে আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা কোনো ভ্যাকসিনের কথা বলছি বা ওষুধের কথা বলছি, একটা প্রশ্ন আমাদের মাথায় চলে আসে যে সেই ভ্যাকসিন থেকে বা ওষুধ থেকে কোনো সাইড এফেক্ট আছে কিনা। এইচপিভি ভ্যাকসিনের ক্ষেত্রেও কি সাইড এফেক্ট আছে? এইচপিভি ভ্যাকসিনের ক্ষেত্রে সিরিয়াস সাইড এফেক্ট কিছু নেই। আমরা এটা গত 15 বছর ধরে ব্যবহার করছি, পেশেন্টদেরকে দিচ্ছি। সারা পৃথিবীতে এর সেফটি নিয়ে প্রচুর স্টাডি হয়েছে, সেখানে সিরিয়াস সাইড এফেক্ট কিছু নেই। হ্যাঁ, কিছু মাইনর সাইড এফেক্ট হতে পারে, একটু লোকাল র্যাশ থাকলো একদিনের জন্য, একটু ব্যথা হলো, বা ভেরি রেয়ারলি একটা লো গ্রেড ফিভার হলো, এইরকমই পাওয়া গেছে। সিরিয়াসলি কোনো সাইড এফেক্ট নেই। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন কোনো রোগের কথা বলছি, বিশেষ করে যখন সেই রোগটা আমাদের শরীরের ভেতরে তৈরি হচ্ছে, তখন আমরা যখনই ডাক্তারের শরণাপন্ন হচ্ছি তখন বিভিন্ন টেস্ট কিন্তু চলেই আসছে। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এছাড়া আরো অন্যান্য নানা ধরনের টেস্ট আছে যেগুলো আমাদেরকে করার জন্য সাজেস্ট করা হয়। এইচপিভির ক্ষেত্রেও কি কোনো টেস্ট রয়েছে? সেগুলো কিভাবে কাজ করে? খুবই পরিষ্কার, যেহেতু এইচপিভি ভাইরাস থেকে এই ক্যান্সারটা তৈরি হয়, তো
তো এইচপিভিটাকে যদি আমরা ডিটেক্ট করতে পারি, যাদের ধরুন অলরেডি এইচপিভি ইনফেকশন হয়ে গেছে, যারা ভ্যাকসিন নেয়নি তার আগেই ওটা হয়ে গেছে, এইচপিভি ডিএনএ বলে একটা টেস্ট আছে, খুবই সিম্পল টেস্ট, যেটা 5 মিনিট করতে সময় লাগে, রেজাল্ট আসতেও একদিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। তো এইচপিভি ডিএনএ টেস্ট সারা পৃথিবীতে এখন সবথেকে উন্নত ধরনের টেস্ট, যেটা দিয়ে এই ক্যান্সারটা ক্যান্সারাস স্টেজে যাওয়ার আগে ডিটেক্ট করা যায়। কারণ এটা 10 থেকে 15 বছর সময় নেয় ইনফেকশন থেকে ক্যান্সার। তো এর মাঝেই কিন্তু এইচপিভি ডিএনএ টেস্ট করলে ওটা ক্যান্সার হওয়ার আগেই ধরা যায়। এবং সেই জন্যই বেঙ্গল সোসাইটি উইথ ইন কোলাবোরেশন উইথ রোটারি ক্লাবস এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যেটা সিএনসিআই বলি আমরা, তাদের সঙ্গে কোলাবোরেট করে আমরা গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে এইচপিভি ডিএনএ টেস্টটা ফ্রি অফ কস্ট পেশেন্টদেরকে অফার করছি। তো অনেকে হয়তো এই টেস্টের সঙ্গে রিলেটেড স্ক্রিনিং এর কথাও শুনেছেন, বা প্যাপস্মিয়ার যেটাকে বলা হয়, এই ধরনের পরীক্ষাও তো রয়েছে। প্যাপস্মিয়ারটা ট্র্যাডিশনাল টেস্ট, যেটা আমরা বহু বছর ধরে করে আসছি ফর দ্য সেম পারপাস, সার্ভাইকাল ক্যান্সার ডিটেকশন ইন আর্লি স্টেজ। প্যাপস্মিয়ারের পরেই এইচপিভি ডিএনএ টেস্টে এসছে, এটা আরও উন্নত ধরনের টেস্ট। প্যাপস্মিয়ার করলে যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে প্রত্যেক 3 বছর আপনাকে রিপিট করতে হবে, কিন্তু এইচপিভি ডিএনএ টেস্ট করলে সেটা প্রত্যেক 5 থেকে 7 বছরে রিপিট করলেই হয়ে যাবে। সো দ্যাট ইজ আ বিগ অ্যাডভান্টেজ। কস্টটা বেশি বলেই সবাই অ্যাফোর্ড করতে পারে না, এবং সেখানে বেঙ্গল সোসাইটি হেল্প করার চেষ্টা করছে। একদমই। তবে আরেকটা বিষয় হচ্ছে, এই যে যখন আমরা কোনো টেস্ট করলাম, তারপরে আমাদের অপেক্ষা থাকে যে টেস্ট রিপোর্টটা কি আসবে, ভালোও আসতে পারে, খারাপও আসতে পারে। তো সেই ক্ষেত্রে এই এইচপিভি টেস্টের ক্ষেত্রে যদি কোনো রকম অস্বাভাবিক কোনো রেজাল্ট চলে আসে, তাহলে সে কি করতে পারে, বা তার পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত? থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। দিস ইজ ভেরি রেলেভেন্ট এবং প্রচণ্ড প্রয়োজনীয় প্রশ্ন। যে এইচপিভি টেস্ট করলাম, পজিটিভ আসলো, তারপর করণীয় কি? তারপর করণীয় অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করা, কারণ এরপরে কলপোস্কোপি বলে একটা টেস্ট আছে, যেটা আজকাল অলমোস্ট অল হসপিটালে এই ফেসিলিটিসটা শুরু হয়েছে। একটা ক্যামেরা এক্সামিনেশন করে কম্পিউটারে সার্ভিক্সটাকে ভিজুয়ালাইজ করা হয়, এবং সেখানেই দরকার হলে অ্যাবনর্মালিটি দেখলেই একটা বায়োপসি নেওয়া হয়। সেই কলপোস্কোপি গাইডেড বায়োপসি করলেই রোগটা তখনই ধরা পড়বে, এবং তখন ইমিডিয়েটলি ক্যান্সার হওয়ার আগে ট্রিটমেন্ট করে দেওয়া যাবে। সো এইচপিভি ডিএনএ টেস্ট বা প্যাপস্মিয়ার টেস্ট পজিটিভ এলে সঙ্গে সঙ্গেই পরামর্শ করতে হবে গাইনোকোলজিস্টের সঙ্গে, এবং তারপরের স্টেপ হচ্ছে কলপোস্কোপি এক্সামিনেশন। একদমই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেমনটা আপনিও বললেন। তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে ডক্টর শামসুজ্জোহা, সেটা হচ্ছে যখনই আমরা কোনো কিছুর বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করি, তখন সেই বিষয়টা নিয়ে একদিকে যেমন ইনফরমেশন থাকে, তার সঙ্গে কিন্তু মিস ইনফরমেশনও থাকে, বহু মিথস থাকে। অনেকে হয়তো সেই মিথস গুলো বা মিস ইনফরমেশন গুলোকে বিশ্বাস করেই এগিয়ে চলছে এবং একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে। তো এই এইচপিভি সংক্রান্ত বা সার্ভিক্যাল ক্যান্সার সংক্রান্ত এ ধরনের কোন বড় বাধাগুলো রয়েছে, যেগুলো আমাদেরকে আরো অসুস্থ করে তুলছে, এবং সেটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারবো? থ্যাংক ইউ এগেন। এটাও প্রচণ্ড জরুরি প্রশ্ন। এইচপিভি ইনফেকশন, ভ্যাকসিনেশন, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে প্রচুর মিথস আছে। নাম্বার 1 মিথস, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করলাম, যে ইটস আ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সো পেরেন্টসরা খুব হেজিটেট করে তার বাচ্চাদেরকে ওই ভ্যাকসিন দেওয়ার জন্য, না না আমার বাচ্চা সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়নি, ফলে আমার বাচ্চার এই ভ্যাকসিনটা লাগবে না। সেইটাই আমাদেরকে বোঝাতে হয় যে সেক্সুয়াল এক্সপোজার ইজ নট ম্যান্ডেটরি। সেক্সুয়াল এক্সপোজার ছাড়াও কিন্তু এই ভাইরাসটা ইনফেকশন হতে পারে, সেখান থেকে ক্যান্সার হতে পারে। নাম্বার 2, লোকজন গ্রামে গঞ্জে অফার করলেও কিছু লোক হেজিটেট করে টেস্ট করাতে, কারণ ফিয়ার অফ ক্যান্সার। যদি টেস্টটা পজিটিভ ধরা পড়ে আমি ক্যান্সারে মারা যাব, যদি আমি বায়োপসি করতে দিই ওই বায়োপসি থেকে আমার রোগটা ছড়িয়ে যাবে, আমি মারা যাব। তো এই ক্যান্সারের ভয়, তাছাড়া কিছু সোশ্যাল ট্যাবুও আছে, কিছু কমিউনিটি বিলিফ আছে যে না এগুলো তো করা উচিত নয়, এগুলো তো
ভগবানের প্রদত্ত জিনিস, সেখানে মানুষ কি করে ইন্টারফেয়ার একদম। করবে, মানে স্পেশালি ইন রুরাল এরিয়া, স্পেশালি ইন ব্যাকওয়ার্ড কমিউনিটি। তো সেই জন্যে এই মিথসগুলো আমরা পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে ভাঙার চেষ্টা করছি। আমরা যে সমস্ত জায়গায় আমাদের টার্গেট এরিয়া, সেখানে গিয়ে প্রথমে আমরা অ্যাওয়ারনেস করছি। বেঙ্গল অবস্টেটিক সোসাইটি উইথ রোটারি ক্লাবস, সেই অ্যাওয়ারনেস করছি। শুধু বাচ্চাদের না, তাদের অভিভাবকদেরকেও ডাকছি, তাদেরকেও কনভিন্স করছি, তাদের কনসেন্ট নিচ্ছি, তারপরে আমরা ভ্যাকসিনেশন বা টেস্টের দিকে যাচ্ছি। একদম। আপনি যেমনটা বললেন ডাক্তারবাবু, যে এই সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে বিশেষ করে যখন অল্প বয়সীদের কথা উঠছে, তখন মা বাবা বা অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেক্ষেত্রে হ্যাঁ, স্বাভাবিকভাবেই তারাও ভয় পান, বিশেষ করে যখন এই এইচপিভি সংক্রান্ত কোনো একটা বিষয় দেখা দিচ্ছে বা সেটা নিয়ে যখন কথা হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়টা নিয়ে তাদের তো অনেকটাই সচেতন হওয়া উচিত। তার পাশাপাশি কোন কোন পদক্ষেপগুলো তাদের নেওয়া উচিত যাতে এই ধরনের স্টিগমা থেকে মা বাবারা বেরিয়ে আসতে পারেন? স্টিগমা থেকে বার করতে গেলে দেখুন, হেলথ এডুকেশন হচ্ছে এই প্রথম পদক্ষেপ, এবং সেখানে আমাদের একটা বিরাট রোল আছে। কমিউনিটিতে গিয়ে সবাইকে বোঝানো, সবাইকে বলা, সবাইকে অ্যাওয়্যার করা যে রোগটা কিভাবে হয়, রোগটা থেকে কিভাবে নিজেকে প্রতিরোধ করা যায়, এবং রোগটার চিকিৎসা কি কি অ্যাভেলেবেল আছে, এবং কিভাবে ডিটেক্ট করতে হবে, কিভাবে টেস্ট করতে হবে, এটসেট্রা। তো সেগুলো করলেই কিছুটা মিথস ভাঙবে। কিছুটা মিথস ভাঙতে গেলে কমিউনিটিকে ইনভলভ করতে হবে, কমিউনিটি ইনফ্লুয়েন্সার যারা, তাদেরকে ইনভলভ করতে হবে। আমার মনে হয় এই সমস্ত করতে করতে আস্তে আস্তে আমরা একসময় সবাইকে এই মিথস থেকে বার করতে পারবো। আপনি বলছেন যে প্রসেসটাই একটু হলেও সময় লাগবে। আজকালকার ডিজিটাল এরাতে খুব বেশি সময় লাগা উচিত না, কারণ প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, প্রত্যেকের হাতে মানে প্রত্যেকেই ঘুরছে নলেজ ব্যাংক নিয়ে হাতে। রাইট জায়গায় ক্লিকটা করতে হবে, সেটাই আমাদের দায়িত্ব, তাদেরকে শেখানো। রাইট জায়গায় ক্লিক করো, গেট দ্য ইনফরমেশন অ্যান্ড দেন অ্যাক্ট অন। একদম। তবে আরেকটা বিষয় হচ্ছে, আমি সম্ভবত প্রায় শেষ মুহূর্তে পৌঁছে গেছি আমার এপিসোডে। সেটা হচ্ছে এই সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে বহু মানুষ রয়েছেন যারা সব সময় ডাক্তারের শরণাপন্ন হতে পারে না, ব্যস্ত জীবন স্বাভাবিকভাবেই। তো সেই ক্ষেত্রে অনেকেই আছেন যারা ঘরোয়া পদ্ধতির ওপরে একটু বেশি আগ্রহ দেখান। তো এই সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে সচেতন থাকার জন্য ঘরে বসে মানুষ কি কি কাজ করতে পারে? গুড অ্যান্ড হেলথি লাইফস্টাইল, যেটা প্রত্যেকটা রোগ প্রতিরোধ করাতে হেল্প করে। টেকিং অ্যাডিকুয়েট প্রোটেকশন, মেনস্ট্রুয়াল হাইজিন একটা বিরাট রোল প্লে করে, সেটাও আমাদের হেলথ অ্যাওয়ারনেসের সঙ্গে যুক্ত আছে। তাছাড়া আমরা কিছু কিছু ক্ষেত্রে যেটা খুবই জরুরি, ওয়ার্নিং সাইন্স, যেটাকে আমরা বলি ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সার, যে কি হলে সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন ডাক্তারের কাছে। যদি অ্যাবনর্মাল কোনো মেনস্ট্রুয়াল ব্লিডিং কারোর হয়, যদি স্বামী স্ত্রী মেলামেশা করার পরে কারোর যদি ব্লিডিং হয়, কারোর যদি মেনোপজ হওয়ার পরে ব্লিডিং হয়, কারোর যদি তলপেটটা ভারী লাগে বা ইররেগুলার ব্লিডিং যদি হয় সেক্ষেত্রে, তো এই সমস্ত ক্ষেত্রে, এবং অত্যাধিক পরিমাণে হোয়াইট ডিসচার্জ যেটাকে আমরা বলি, পেটে যদি তলপেট হঠাৎ করে ব্যথা শুরু হয়, এগুলোকে আমরা ওয়ার্নিং সাইন বলি সার্ভাইকাল ক্যান্সারের। তো এইরকম যদি কিছু দেখে, সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে পরামর্শ নেওয়া, গাইনোকোলজিস্টের কাছে যাওয়া, এবং সেক্ষেত্রে জিনিসটা সঙ্গে সঙ্গেই টেস্ট করে ধরা পড়বে আর কি। ডক্টর শামসুজ্জোহা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং এটা সম্ভবত আমার শেষ প্রশ্নই হবে। সেটা হচ্ছে গিয়ে, আজ আমরা এই সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে যে এত কথা বললাম, ইভেন আমাদের শ্রোতারাও শুনলেন, আপনি যে বিষয়গুলো পয়েন্ট আউট করলেন, একদম টু দ্য পয়েন্ট আপনার কাছ থেকে
অ্যান্সারটা চাইবো, সেটা হচ্ছে গিয়ে আজকের আমাদের এই কথোপকথন শোনার পর আপনি শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, তাদের কি করা উচিত? একটাই বার্তা আমার আছে, সার্ভাইকাল ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটাকে আমরা 100% প্রতিরোধ করতে পারি। ফলে এই রোগটা থেকে বাঁচতে গেলে যদি আপনার বয়স 9 বছর থেকে 45 বছরের মধ্যে হয়, অবশ্যই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন বা এইচপিভি ভ্যাকসিন নামে যেটা পাওয়া যায় সেটা নেবেন। এবং প্রত্যেক 5 থেকে 7 বছরে আপনার সার্ভাইকাল ক্যান্সার ডিটেকশনের যে টেস্ট আছে, এইচপিভি ডিএনএ টেস্ট, সেটা আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে করবেন। এবং এই দুটো একসঙ্গে করতে পারলেই আপনি সার্ভাইকাল ক্যান্সারের মতো একটা মারাত্মক রোগ থেকে মুক্তি পাবেন। প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড উই আর দেয়ার টু হেল্প ইউ। বেঙ্গল অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি সবসময় আপনাদের পাশে আছে। আমরা যাচ্ছি আপনাদেরকে সাহায্য করতে, আমাদেরকে হেল্প করুন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে এটা থেকে প্রতিরোধ করতে পারবো। একদমই। ধন্যবাদ ডক্টর শামসুজ্জোহা। তো আজকে ডাক্তারের সঙ্গে আমরা যে কথাগুলো বললাম এই সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে, তার মধ্যে থেকে বহু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কিন্তু ডাক্তারবাবু আলোকপাত করেছেন। তার মধ্যে থেকে প্রাথমিক যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে এক, এই এইচপিভি ভাইরাস সার্ভিক্যাল ক্যান্সারের অন্যতম একটা বিশেষ কারণ। তার পাশাপাশি রেগুলার স্ক্রিনিং বা আপনার সার্ভিক্যাল হেলথের দিকে নজর রাখাটা অত্যন্ত জরুরি। আর 3 হচ্ছে গিয়ে আপনার এই রোগ সম্পর্কে প্রশ্ন করা, এই বিষয়ে জ্ঞান অর্জন করা বা পরীক্ষা করতে যাওয়া, ভ্যাকসিন নেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু ইটস নেভার টু লেট। আর ডক্টর শামসুজ্জোহা, আপনাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ দা ওয়ালকে এতটা সময় দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের আজকের এই এপিসোড যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের প্রিয়জনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আজকের এই কথোপকথনের পর যদি আপনাদের মনেও কোনো প্রশ্ন উঠে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আজ এ পর্যন্তই। পরের এপিসোডে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য ওয়াল নিউজ, কারণ খবর এখন এখানেই। থ্যাংক ইউ, নমস্কার।